মৃত্যুপুরী গাজায় ইসরায়েলি নিধনযজ্ঞ অব্যাহত, শিশুসহ নিহত আরও অর্ধশতাধিক। ফিলিস্তিন সহ বিশ্বজুড়ে বিক্ষোভ। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ, মার্কিন দূতাবাস ঘেরাও, কর্মসূচিতে পুলিশি বাধা। ইসরায়েলি বর্বরতার নিন্দা অন্তর্বর্তী সরকারের। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে কমিশন, বললেন ইসি আনোয়ার। আচরণবিধি প্রতিপালনে কঠোর হওয়ার হুঁশিয়ারি। এবং অর্থায়নের অভাবে দেশে নতুন উদ্যোক্তা বাড়ছে না, বিনিয়োগ সম্মেলনে বক্তারা। কেন্দ্রীয় ব্যাংকের ৯০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া সেরিন। শুরুতে গাজার ইসরায়েলি নিধনযজ্ঞের খবর। ফিলিস্তিনে গাজা এমন একটি জায়গা যেখানে ১.৫ বছর আগেও মানুষকে হাসতে দেখা যেত। এখন মিসাইল, বোমা, বন্দুকের গুলির আওয়াজ এতটাই তীব্র যে মানুষের আর্তনাদও ঢাকা পড়ে যায়। ইসরায়েলি বর্বরতায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। এই বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিন জুড়ে ধর্মঘট পালন করছে ইসলামী সংগঠনগুলো। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। এক অমানবিক বর্বরতম ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ফিলিস্তিনের গাজা, যেখানে মিসাইলের আঘাতে পাখির মতো মানবদেহ উড়তে দেখা যায় আকাশে। বিশ্বে সভ্যতা উন্নতির চরম শিখরে পৌঁছলেও শুধু বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে গাজাবাসীদের, যেখানে মানুষের জীবনের মূল্য পিপিলিকার চেয়েও কম। ইসরায়েলের পাশবিক নির্যাতন, অমানবিক হামলার দৃশ্য দেখলে বিশ্ববাসীর বুক কাঁপলেও কাঁপে না ইসরায়েলি সেনাদের হাত। স্বজনের ছিন্ন ভিন্ন দেহ, নিজের ১ বছরের শিশুর মাথা ছাড়া দেহ হাতে নিয়ে বাবার আর্তনাদ দেখলে মনে হয় কোনো সিনেমার দৃশ্য এটি। তবে ইসরায়েলের পাশবিকতা হার মানিয়েছে সিনেমাকেও। যতদিন যাচ্ছে ইসরায়েলি আগ্রাসন ততই বাড়ছে। মানবতা ভুলে একের পর এক বোমা হামলা চালিয়েই যাচ্ছে দখলদার ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনির, আহত হয়েছেন অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে কাগজে কলমে গত ১.৫ বছরে ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫০,৭০০। তবে বোমার আঘাতে যে সকল দেহ ছিন্ন ভিন্ন হয়েছে তা রয়ে গেছে হিসাবের খাতার বাইরে। এ চলমান হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘট পালনের ডাক দিয়েছে ফিলিস্তিনের জাতীয় ও ইসলামী শক্তিগুলো। এছাড়াও বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস। আরব বিশ্বের ক্ষমতাধর শাসকরা ঘুমিয়ে থাকলেও জেগে উঠেছে মরক্কোর সাধারণ জনগণ। ফিলিস্তিনিদের সমর্থনে মরক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন। পাশাপাশি বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করেছে নানা দেশের জনগণ। এদিকে ইসরায়েলি বর্বরতার জবাবে গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালিয়েছে হামাস। এই হামলায় ইসরায়েলে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। এরই জেরে এবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে প্রশ্ন থেকেই যায়, এর চাইতেও আর কত নিষ্ঠুরতা দেখাতে পারে ইসরায়েল, আর কত রক্ত ঝরলে পিপাসা মিটবে নেতানিয়াহুর। কাজী শাহরিন, মোহনা সংবাদ। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে। প্রতিদিন শত শত প্রাণ ঝরলেও নিশ্চুপ বিশ্বমোড়লরা। তাদের ঘুম ভাঙাতেই ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেয় রাজু ভাস্কর্যের সামনে। ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে বিশ্ববিদ্যালয় এলাকা। দিচ্ছেন ইসরায়েলি পণ্য বয়কটের ডাক। তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। কোকাকোলা আছে, অন্যান্য অনেক পণ্য আছে যেগুলো আমাদের দেশে রেগুলার চলে থাকে। এই পণ্যগুলো বয়কটের মাধ্যমে আমরা আমাদের অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছি আজকে এখান থেকে। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে, কূটনীতিক যেই কোনো পর্যায়ে হোক, যেই কোনো ভাবে হোক, আমরা ইসরায়েলের বিরোধিতা করতে চাই। অনতিবিলম্বে যুদ্ধবিরতি চাই এবং বলতে চাই যে জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে
প্রতিষ্ঠিত হয়েছে তার বিন্দুমাত্র মুসলমানদের ক্ষেত্রে তারা সদয় হয় না, দেখায় না। একের পর এক বম ব্লাস্ট করে যাচ্ছে, একের পর এক জেনোসাইড। এটা কিভাবে একটা যুদ্ধ হতে পারে? দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গাজার ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এসএফ সেলিম। সেলিম, বিক্ষোভের শিক্ষার্থীরা কি বলছেন আমাদেরকে জানাবেন। জেরিন, দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় সীমাহীন যে বর্বরোচিত হামলা, সে হামলার প্রতিবাদে সারা দেশেই সকাল থেকে যে বিক্ষোভ কর্মসূচি চলছে, সেই কর্মসূচি এখন পর্যন্ত চলছে। এবং আজকে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সকাল থেকেই শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করে তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে নানা রকমের স্লোগান দিচ্ছেন। তারা দাবি করছেন যে ফিলিস্তিনি জনগণের যে রক্ত ইসরায়েল বাহিনী ঝরিয়েছে, সে রক্ত কখনোই বৃথা যাবে না এবং ফিলিস্তিনি স্বাধীনতার দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। এবং পুরো টিএসসি চত্বর সহ আজকে পুরো ঢাকা শহরে আমরা যদি বিভিন্ন জায়গায় দেখেছি বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ, এবং বিশেষ করে আলেম ওলামারাও আজকে রাস্তায় নেমেছেন। এবং তারা একটু আগে কিন্তু আমেরিকার যে দূতাবাস, আমেরিকার দূতাবাসের কাছাকাছি জায়গাও কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছেন। এবং এখন পর্যন্ত টিএসসি এলাকা আপনি যদি দেখেন যে পুরো টিএসসি এলাকায় তিল ধারণের ঠাঁই নেই। বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন এবং তারা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে নানা রকমের স্লোগান দিচ্ছেন এবং তারা ফিলিস্তিনের পতাকা হাতে, বাংলাদেশের পতাকা হাতে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য তারা নানা স্লোগান দিচ্ছেন। তো জেরিন, আসলে টিএসসি এলাকা থেকে এই কর্মসূচি চলছে এবং এখন পর্যন্ত তাদের কর্মসূচিতে তারা বলছেন যে আসলে গাজা যে বর্বরোচিত হামলা চলছে, সেই হামলার বন্ধ না হওয়া পর্যন্ত তাদের যে ইসরায়েল যে বোমা হামলা চালাচ্ছে, সেই হামলার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তাদের কর্মসূচি তারা অব্যাহত রেখেছে। জেরিন। সেলিম, আপনাকে ধন্যবাদ। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলা ও গণহত্যার নিন্দা জানাচ্ছে। অবিলম্বে ইসরায়েলের সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানায় সরকার। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশ। বিবৃতিতে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধায় পড়ে কয়েকটি সংগঠন। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, মার্কিন সরকারকে কি বার্তা দিতে চাইছেন আন্দোলনকারীরা? বিভিন্ন রাজপথে বিভিন্ন সংগঠনের প্রতিবাদী মিছিলের সঙ্গে যুক্ত ছিলাম এবং একই সঙ্গে আমরা দেখেছি যে সেই প্রতিবাদী মিছিলগুলো থেকে এবং আমরা যেমনটা শুনেছি এবং খোঁজখবর নিয়ে জেনেছি যে মার্কিন দূতাবাস তারা ঘেরাও কর্মসূচি নিয়েছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই মার্কিন দূতাবাস এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারীর বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থানে ছিল এবং বিভিন্ন ইসলামী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন সহ বাংলাদেশের লাখো তরুণ যুবা আজকের এই যে ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গণহত্যা এবং মানবতা বিরোধী হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা ফুঁসে উঠেছে এবং বিশ্ব বিবেককে জাগ্রত করতে তারা নানামুখী স্লোগান দিয়েছে এবং একই সঙ্গে তারা বলতে চেয়েছে বিশ্বের যেই দায়িত্বশীল সংগঠনগুলো রয়েছে জাতিসংঘ, ওআইসির মতো, তারা কেন এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, কেন পদক্ষেপ নিচ্ছে না মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলো। এই গণহত্যা কতদিন চলবে? এভাবে একটি মানবতা বিরোধী হত্যাকাণ্ড দিনের পর দিন নারী শিশুদের উপর বর্বরোচিত ন্যাক্কারজনক হামলা চলতে পারে না, এমনটাই বাংলাদেশের আজকে রাজপথে বেরিয়ে আসা লাখ লাখ তরুণ যুবা বৃদ্ধ সকলে এটাই দাবি করেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই আমরা দেখেছি যে মার্কিন দূতাবাস এলাকায় এবং এর আশপাশে এলাকায় ব্যাপক সতর্কতামূলক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমরা দেখেছি কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হলেও যেই বাংলাদেশের প্রতিবাদী মুসলমান যারা রয়েছেন, মোট কথা হচ্ছে বাংলাদেশের আজকে ঢাকা সহ সারা বাংলাদেশের রাজপথে
বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বিভিন্ন ইসলামিক দলের এই প্রতিবাদী মিছিলে যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার গণমানুষ, নানা বয়সী মানুষ, ছাত্র জনতা। আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররাও এই প্রতিবাদী মিছিলে যুক্ত হয়েছেন। তারা বলতে চাইছেন এই আধিপত্যবাদ, এই দখলদার ইসরায়েল ইহুদিবাদ কায়েম করতে যে একটি স্বাধীন ইসরায়েল ভূখণ্ডকে তারা মানে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, যেখানে দেখা গেছে বোমার আঘাতে মানুষ আকাশে উড়ে যাচ্ছে। এই নৃশংসতম হত্যাকাণ্ড, এই বর্বরোচিত হত্যাকাণ্ড, নারকীয় হত্যাকাণ্ড, মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আসলে বিশ্ব বিবেককে নাড়া দিতেই বাংলাদেশের মুসলমানরা আজকে প্রতিবাদে ফেটে পড়েছে। আমার কাছে সারা রাজধানী এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার এই এমনটাই আমরা জেনেছি যে আজকে সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেই মুসলমানরা এমন প্রতিবাদ জানাচ্ছে। তারা চাইছে জাতিসংঘ সহ সকল দায়িত্বশীল সংগঠন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এই মানবতা বিরোধী অপরাধ শীঘ্রই বন্ধ করবে। জেরিন। মারুফ, আপনাকে ধন্যবাদ। এদিকে গাজায় ইসরায়েলি নিধনযোগ্য বন্ধের দাবিতে সারা দেশেও মিছিল, সমাবেশ, প্রতিবাদ, বিক্ষোভ পালিত হচ্ছে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিলেটে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা। গাজায় বর্বরোচিত ইসরায়েলি হামলার প্রতিবাদে গাজীপুর, কোনাবাড়ী, কালিয়াকৈরে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ সর্বস্তরের মানুষ। মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ মানুষ অংশগ্রহণ করে। ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নারায়ণগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় লং মার্চ ফর গাজার কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নীলফামারীর সর্বস্তরের জনগণ। কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। গাজায় ইসরায়েলে বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে লালমনিরহাটে 5 উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করে। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে ঘাটাইলে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আগামী জাতীয় নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয় সীমিতকরণের পাশাপাশি তৃণমূল পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে ইসি। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে প্রার্থীদের আচরণবিধি মানাতে ইসি সর্বোচ্চ কঠোর হবে বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় 20 এপ্রিলের মধ্যে নিবন্ধনের জন্য বেশ কয়েকটি দল প্রস্তুত বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। নির্বাচনের আগে পরে অলিগলি থেকে শুরু করে ফুটওভার ব্রিজ, বিদ্যুতের খুঁটি, বাসাবাড়ির দেয়াল সহ সবখানেই চেয়ে থাকে ব্যানার, পোস্টারে, যা একদিকে শহরের সৌন্দর্য নষ্ট করে, অন্যদিকে পরিবেশ দূষণেরও একটি বড় কারণ। এ অবস্থায় ইসি নির্বাচনী প্রচারণায় পোস্টার না রাখার কথা ভাবছে বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আপনারা কি পোস্টার রাখতে চাচ্ছেন না? সংস্কার কমিশনের প্রস্তাবটা অনেকটা এরকমই। আমরা সংস্কার কমিশনের প্রস্তাবটাকে ভালোই মনে করছি। নির্বাচনী আচরণ বিধির খসড়া প্রায় চূড়ান্ত জানিয়ে এতে স্থানীয় সরকার নির্বাচন সহ নতুন বিষয় অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। নির্বাচনী ব্যয়
মানে যথাসম্ভব ন্যূনতম রেখে এবং একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা একবারে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। সীমানা নির্ধারণ আইনের ভুল সংশোধনে পাঠানো প্রস্তাব অনুমোদন না পেলে বিদ্যমান আইনেই সীমানা নির্ধারণ করা হবে বলেও জানান ইসি আনোয়ারুল। যারা অন্যান্য দল হিসেবে নিবন্ধন চাবেন তাদের ক্ষেত্রে কোনো বাধা নাই এবং তারা আবেদন অনেকেই করার জন্য আসতেছেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অর্থায়নের অভাবে দেশে কাঙ্ক্ষিত গতিতে স্টার্ট আপ বা নতুন উদ্যোগ এগোতে পারছে না। এছাড়া ইন্টারনেটে চড়া দাম ও দুষ্প্রাপ্যতাও এর একটি বড় কারণ। সকালে রাজধানীতে 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে এমন সব তথ্য। নতুন এবং উদ্ভাবনী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক 8 থেকে 900 কোটি টাকার একটি বিশেষ স্টার্ট আপ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ 50 দেশের 6 শতাধিক বিনিয়োগকারী। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। অনুষ্ঠানে তুলে ধরা হয় মাথাপিছু স্টার্ট ফান্ড কিংবা অর্থ ছাড় সহ নানা প্রতিকূলতায় সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান সহ অন্যান্য প্রতিযোগী দেশ থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। Get more and more comfortable with the internet as they seek to finding solutions for their problems using the internet with affordable internet. This too represents a very unique opportunity. I believe by the end of April we will be in a shape to offer more public consultation. এতে বিডার চেয়ারম্যান বলেন, দেশে উদ্ভাবনী শক্তির অভাব নেই, কিন্তু তহবিলের অভাবে অনেক তরুণী তাদের উদ্যোগ শুরু করতে পারে না। But start from, do we even need a trade license? And if we do need a trade license, is it like a birth certificate that we give to a company only once in their lifetime and not have them go back? এ সময় নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। We'll be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, basically, and they will be the owner, equity holders of that fund, and the money would be only used for equity investment in promising startup companies. So it should be ready. নতুন উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতায় সম্ভাব্য সবকিছুই করার কথা জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। স্বাধীনতার 54 বছরেও দেশে প্রকৃত বেকারের সংখ্যা বের করা যায়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে, গেল 1 দশক ধরে বেকারের সংখ্যা 25 থেকে 27 লাখের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অন্যদিকে প্রকৃত বেকার সংখ্যা নির্ধারণে আন্তর্জাতিক মানদণ্ডের মারপ্যাচে বাদ পড়েছে প্রায় 1 কোটি ছদ্ম বেকার। বিশেষজ্ঞরা বলছেন, কর্মহীন বিপুল এই জনগোষ্ঠীর রুটি রুজি নিশ্চিত করা না গেলে সমাজে বেড়ে যেতে পারে অপরাধ প্রবণতা। নাদিম মুস্তফার ক্যামেরায় মাহবুব হাসান রিপনের বেকারত্ব নিয়ে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। মহিউদ্দিন মিলন ঢাকার একটি সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে 4 বছর ধরে নিচ্ছেন সরকারি চাকরির প্রস্তুতি। এর মধ্যে টিউশনি করিয়ে কোনোমতে টিকে আছেন এই জাদুর শহরে। করোনার পর থেকেই চাকরি প্রস্তুতি নিচ্ছি, বিশেষ করে সরকারি চাকরির প্রতি খুব বেশি আকৃষ্টতা আছে, তো তারপর থেকে আসলে খুব কঠিন সময় দিয়ে পার করছি। আন্তর্জাতিক শ্রম সংস্থার বেকারত্বের সংজ্ঞা অনুযায়ী কোনো ব্যক্তি সপ্তাহে অন্তত 1 ঘন্টা মজুরির বিনিময়ে কাজ করলে তিনি বেকার হিসেবে গণ্য হবেন না। দিনমজুর সালমান অবশ্য 2022 থেকে একটি স্থায়ী চাকরির খোঁজ করছেন। অনেক জায়গায় দৌড়াইছি ভাই, হিসাবের বাইরে ভাই, তার জন্য দিনমজুরি কাজ করতেছি। কোনোদিন 500 টাকা কামাই, কোনোদিন 700 টাকা কামাই, বাড়িতে টাকা পাঠাতে পারি না ভাই। বেকারত্বের আন্তর্জাতিক মানদণ্ড বলছে মিলন ও সালমান তারা কেউই বেকার নন, কিন্তু তারা দুজনেই মনে করছেন তারা বেকার, কারণ তারা একটি স্থায়ী ও উৎপাদনশীল কর্মের সন্ধান করছেন। তাদের বর্তমানে অবস্থাকে বলা হচ্ছে ছদ্মবেশী বেকার। দেশে এর সংখ্যা প্রায় 96 লক্ষের মতো।
এর সাথে সরকারি হিসেব যদি যোগ করা হয় তাহলে মোট বেকারের সংখ্যা দাঁড়ায় প্রায় 1,25,00,000-এর মতো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেয়া বেকারত্বের যে হিসেব সেটি নিয়ে নতুন করে কাজ করার সুযোগ দেখছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। পাশাপাশি ছদ্ম বেকারদের উৎপাদনশীল কাজে নিয়োজিত করার ক্ষেত্রে নির্দিষ্ট কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। বিগত এক সপ্তাহে 1 ঘন্টা কাজে নিয়োজিত, এইটা ধরে যদি আমরা হিসাব বের করি যে না ওই মানুষটা আসলে বেকার নয়, তো সেইটা কিন্তু সমাজে বেকারত্বের প্রকৃত চিত্র নির্দেশ করবে না। তো সুতরাং আমাদের নতুন করে এখন কাজ করা উচিত, তাদের জন্য কিভাবে উৎপাদনশীল কর্মকাণ্ড তৈরি করা যায় এবং অর্থনৈতিক সংস্কার করা যায় সেই বিষয়গুলো নিয়ে এখন ভাবতে হবে। বিপুল এই বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে সমাজে বেড়ে যেতে পারে অপরাধ প্রবণতা। তাদের যে কর্মশক্তি, কর্মস্পৃহা, সেই বিষয়টা যদি সত্যি সত্যি উৎপাদনশীল কাজে যুক্ত না হয় তাহলে সেক্ষেত্রে এই সমাজে অপরাধের প্রবণতা বেড়ে যায়, শ্রমশক্তির অপচয় হয়। শিক্ষাবিদ ডক্টর মুশফিক মান্নান চৌধুরীর মতে নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব আনতে হবে। প্রপার অ্যাপ্রোচ নাই, আমরা একটা ট্রেডিশনাল অ্যাপ্রোচে চলি, যে ধরেন ম্যাক্সিমাম বাংলাদেশের যে ছেলে মেয়েদের প্রবণতা হচ্ছে আমরা পাশ করে একটা সার্টিফিকেট হলেই আমরা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করব। যেটা করে অন্যান্য দেশে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিজ এবং ইন্ডাস্ট্রিজগুলো তারা পার্টনারশিপ করে, করার পরে তারা ওখান থেকে ইউনিভার্সিটিগুলো জানতে পারে যে হ্যাঁ কি কি ভবিষ্যতে জব তৈরি হবে, কি কি স্কিল দরকার আছে ইন্ডাস্ট্রি। অশিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিতে ভোকেশনাল বা বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এক্সামিনেশন সিস্টেম থাকা উচিত যেটা ফুললি ভোকেশনাল। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। চিন্তা করলে র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদের আক্রোশে নিঃস্ব হতে বসেছে 1.5 শতাধিক পরিবার। এমন অভিযোগ করেছেন রাজধানীর পল্লবীর বানিয়া মৌজায় বসবাসকারী এসব ভুক্তভোগীরা। তারা জানান 14 একরের বেশি জমি র্যাবের অনুকূলে বরাদ্দ দিতে ব্যক্তি মালিকানা জমি অধিগ্রহণের পায়তারা চলছে, অথচ পাশেই ফাঁকা পড়ে আছে কয়েকশো একর খাস জমি। অধিগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ভুক্তভোগীরা। হুমায়ুন কবিরের প্রতিবেদন। 2005 সালে রাজধানীর পল্লবীর বাউনিয়া মৌজার 160 জন ক্রেতা সাগুপ্তা NM হাউজিং এর কাছ থেকে কিস্তিতে 3 ও 5 কাঠা করে জমি খরিদ করেন। এর মধ্যে 80 জনেরও বেশি মালিক প্রবাসে থাকেন। 2019 সালে এক বিজ্ঞপ্তিতে 14 একরেরও বেশি জমি র্যাবের অনুকূলে অধিগ্রহণ করার নির্দেশ দেয় ভূমি মন্ত্রণালয়। স্থানীয়দের অভিযোগ, প্রক্রিয়ার সঙ্গে জড়িত র্যাবের তৎকালীন ডিজি বেনজির আহমেদ। পরে জানা যায় ব্যক্তি মালিকানাধীন এসব জমিতে নির্মাণ হবে র্যাব 4-এর হেডকোয়ার্টার ও আবাসন। সোমবার এক মানববন্ধনে জমির মালিকরা জানান পাশে বিপুল পরিমাণ খাস জমি থাকার পরও ব্যক্তি মালিকানাধীন ভূমি কেড়ে নেওয়া হচ্ছে। গার্মেন্টস চাকরি করছে, বিভিন্ন রিক্সা চালাইছে, কেউ মনে করেন ভ্যান চালাইছে, এইভাবে টুকটুক টুক করে সঞ্চয় করে এখানে একটা প্লট নেওয়া হয়েছে। এটা আমাদের সম্পত্তি, আমরা ভোগ করব, আমরা র্যাবকে দিব কেন? সরকারি জায়গা শত শত বিঘা জমি আছে, ওনারা চাইলে এখানে র্যাবের প্রতিষ্ঠান করতে পারেন, আমাদের বুকে বোল্ডেজার কেন? বেনজির তৎকালীন র্যাবের মহাপরিচালক এই কাজটা করিয়েছে তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য। সরকারের আমলে র্যাবের যে ডিজি ছিল আমাদের এই ভাই যে বললেন, ওনার চক্রান্তে আসলে এই ঘটনাটা ঘটে। ষাটুর্দলী একত খান জীবিকার তাগিদে জীবনের অর্ধেক সময় পার করেছেন বাহরাইনে। ক্যান্সারে আক্রান্ত স্ত্রী নুন্নাহারও 2 ছেলেকে নিয়ে বসবাস করেন পল্লবীতে। জীবনের শেষ সম্বল হাতছাড়া হয়ে যাবার আতঙ্কে চোখে ঘুম নেই তার। অল্প একটা জমি আমাদের রক্ত পানি করা পয়সা দিয়ে আমরা কিনছি, অনেক কষ্ট করছি, আজকে নিয়ে যাচ্ছে র্যাব। কেন নিয়ে যাবে আমাদের জমি? প্রধান উপদেষ্টার প্রতি জোরহাত করে বলতেছি, দয়া করে আমাদেরকে আপনি বাঁচান। আমরা 160 জন লোক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। জমির বাকি মালিকদেরও একই অবস্থা। মাথা গুঁজা শেষ ঠাঁই হারাতে হলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তাদের। জমি না পেলে অবশ্যই আমরা আত্মহত্যা করব, এছাড়া আমাদের পথ আর কোনো খোলা নাই। কারণ কি, যার জীবনের সঞ্চয় ছিল একটু একটু করে আমরা এই জমিটা কিনেছি। আমরা এখানে বাড়ি করব, ছেলে মেয়েরা বসবাস করবে, আর এটা যদি চলে যায় আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। মানবিক বিবেচনা হলেও বিষয়টি ন্যায়সঙ্গত সুরাহা করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, উনি যেন ন্যায় বিচার করে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশে বাইরে আরো খবর।
মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে প্রায় ৩,৫০০ জনে পৌঁছেছে। এতে আহত হয়েছেন ৪,৫০০-এরও বেশি মানুষ। এখনও নিখোঁজ আছেন ২২০ জন। গৃহহীন হয়ে পড়েছেন ৩০ লাখেরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে চরম মানবিক সংকটে ভুগছে দেশটি। এখনও দেশটিতে উদ্ধার কাজ চলমান রয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মৃত্যুপুরী গাজায় ইসরায়েলি নিধনযজ্ঞ অব্যাহত। শিশুসহ নিহত আরও অর্ধশতাধিক, ফিলিস্তিন সহ বিশ্বজুড়ে বিক্ষোভ। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ, মার্কিন দূতাবাস ঘেরাও, কর্মসূচিতে পুলিশি বাধা। ইসরায়েলি বর্বরতার নিন্দা অন্তর্বর্তী সরকারের। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে কমিশন, বললেন ইসি আনোয়ার। আচরণবিধি প্রতিপালনে কঠোর হওয়ার হুঁশিয়ারি। এবং অর্থায়নের অভাবে দেশে নতুন উদ্যোক্তা বাড়ছে না, বিনিয়োগ সম্মেলনে বক্তারা। কেন্দ্রীয় ব্যাংকের ৯০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ। দর্শক, এ ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত ৯টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।